কাব্যিক হরর টেলসের এবারের নিবেদন রুবেল কান্তি নাথের লেখা অশরীরী। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। এমন আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই শরীফ, রুস্তম চোরাকে কোথাও দেখেছিস? শরীফকে রাস্তার মাঝে দেখতে পেয়ে প্রশ্নটা করল কাশেম। না তো, কেন, কি হয়েছে? অবাক হয়ে উল্টো প্রশ্নটা ছুড়ে দিল কাশেমের প্রতি। যদিও শরীফ জানত রুস্তম ইতিমধ্যে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, কারণ এলাকায় এক নামে পরিচিত সে প্রসিদ্ধ চোর হিসেবে। কারো কিছু খোয়া গেলে বা চুরি হলেই রুস্তম চোরার নাম উঠে আসে সবার মুখে। সবাই নিশ্চিতভাবে ধরে নেয় এটা রুস্তমেরই কাজ। গ্রামে এমন কোনো ঘর নেই যে সে তাতে চুরি করেনি। কোথাও এই মহান কর্ম সাধিত হলেই দোষ চাপে রুস্তমের ঘাড়ে। রুস্তম আলীও যে ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয়। চুরি করতে তার মতো ওস্তাদ এই গ্রামে আর একজনও নেই। ঘটনাটা বিস্তারিত জানতে তাই উৎসুক হলো শরীফ মিয়া। কাল সে বেটা কি করেছে জানিস? আরে মিয়া, তুমি না বললে জানবো কিভাবে? আচ্ছা শোন তাহলে। গতকাল তোর ভাবি বেড়াতে গেছে তার বাপের বাড়ি। আমি বাড়িতে একলা। সন্ধ্যায় শুধু আমার জন্য ভাত রান্না করে সিরাজ মিয়ার বাড়িতে গিয়েছিলাম তাস খেলতে। কয়েকজন মিলে তাস খেলতে খেলতে রাত হয়ে গিয়েছিল। সিরাজ আমাকে না খেয়ে আসতে দিল না। ওর ওখানে খেলাম। ভাবলাম রাতে আমার রান্না করা ভাতের মধ্যে পানি দিয়ে রাখলে সকালে পান্তা হিসেবে খেতে পারবো। বাড়িতে এসে পানিও দিয়ে রাখলাম ভাতের হাঁড়িতে। কাশেমের একঘেয়ে ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত হয়ে শরীফ মিয়া রাগের সুরে বলে উঠল, আরে ভাই, তো এখানে রুস্তমের কারবারটা কি? পেঁচাল রেখে আসল কথা বলো তো। তুই এত লাফাস কেন? শরীরে যৌবনের বান আসছে তো তাই এত লাফাচ্ছিস। এখনো বিয়ে শাদী করিস নাই। করলে শরীরের ঘাম রক্ত বউয়ের প্যাদানি খেয়ে ঠান্ডা হয়ে যেত। যাক, যা বলছিলাম, তো ভাতে পানি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যেই না ভাতের হাঁড়ির মধ্যে হাত দিয়েছি, ও মা, মুখটা বিকৃত করে থুথু ফেলতে লাগলো কাশেম। নিজেকে আর ধরে রাখতে পারল না শরীফ মিয়া। প্রবল আগ্রহে কাশেমকে জিজ্ঞাসা করল, তারপর তারপর কি হয়েছে? কি হয়েছে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কাশেম বলতে শুরু করলো, সেই বেটা ভাতগুলো তো খেয়েছে। খাওয়ার পরে ভাতের হাঁড়ির মধ্যে ভাতের হাঁড়ির মধ্যে পায়খানা করে ঢাকনা দিয়ে যত্ন করে ঢেকে রেখে গেছে। আমি যেই না ঢাকনা খুলে ভেতরে হাত দিয়েছি, ছি ছি ছি, কথা শেষ না করে আবারও ওয়াক ওয়াক করতে থাকলো কাশেম। শরীফ ততক্ষণে হাসতে হাসতে বসে পড়েছে। তার এমন দম ফাটানো হাসি দেখে কাশেম মিয়া ওয়াক ওয়াক বাদ দিয়ে শরীফের দিকে অগ্নি দৃষ্টি হেনে বলতে লাগলো, তুইও শালা আমার বিপদে হাসছিস। যাকে এই কথা বলছি সে কিনা শুধু হাসছে। শালার আজকে যদি রুস্তম মারে হাতের কাছে পাই, শালারে আলু ভর্তা বানাবো আমি। কথাগুলো বলার শেষে দ্রুত গতিতে শরীফের কাছ থেকে সটকে পড়ল কাশেম। তখনও রাস্তার ধারে বসে হেসেই চলেছে শরীফ। কাশেমের এভাবে পালিয়ে বাঁচা দেখে আরো প্রবলভাবে হাসি পেল তার। দু হাতে পেট চেপে সে হাসতেই থাকলো।
খালা, ও খালা, রুস্তম কই? ঘরের সামনে পা রেখেই রুস্তমের বৃদ্ধ মাকে চিৎকার করে ডাকতে লাগলো কাশেম। কি রে কাশেম, কি হয়েছে? রুস্তম তো রাতে বাড়িতে ফিরে নাই। তার কি কোনো ঠিক আছে? কোনোদিন বাড়িতে ফেরে, কোনোদিন ফেরে না। কখনো এক সপ্তাহ ধরেও তার কোনো হদিস পাওয়া যায় না। আমি তো ওরে এসব অভ্যস্ত হয়ে গেছি। তো হঠাৎ রুস্তমরে তোর দরকার বলল কেন? নাকি কোনো অঘটন ঘটিয়েছে হারামজাদা আবার? ছেলেটারে নিয়ে আমি আর পারি না। একটা মাত্র ছেলে, কোনো কাম কাজও করে না। সারাদিন কোথায় থাকে, কোথায় খায় কে জানে। এই বুড়ি মাটার কথাও তার মনে থাকে না। তো কি হয়েছে বল না। খালা, সে কি করেছে জানো? রুস্তমের সেই কাহিনী আবার বর্ণনা করল কাশেম। রাগে ওর চোখ দুটো রক্ত জবা ফুলের মতো টকটকে লাল হয়ে গেল। এই মুহূর্তে রুস্তমকে হাতের কাছে পেলে কাশেম বোধ হয় ওকে চিবিয়ে খেয়ে ফেলত। রুস্তমের বুড়ো মা কাশেমের গায়ে হাত বোলাতে বোলাতে কোনো রকমে তাকে শান্ত করলেন। বললেন, বাজান, তুই ওকে মারিস না। তুই তো জানিস যে ও আমার একটা মতো বাপ মরা ছেলে। ছেলেটারে এত করে বুঝাই যে কারো ঘরে চুরি টুরি করিস না, ছোটখাটো কোনো কাম কাজ করে খা। তবুও সে কথাগুলো কানে তোলে না। আজ আসুক ও ঘরে, আমি ওর উচিত শিক্ষা দেব। ঝাঁটা দিয়ে আমি যদি ওরে না পিটাই, তবে তুই আমার অপমান করিস। এসব বলে কোনো মতে কাশেমকে বিদায় করলেন রুস্তমের মা। এদিকে ওকে বিদায় করে রাগে ফুঁসতে লাগলেন। আজ আসুক বাপধন, তারপর কত ধানে কত চাল তাকে বুঝাবো আমি। তারপর ঘরে রাখা জিনিসটাকে এদিক ওদিক খুঁজতে লাগলেন। পেয়েও গেলেন। সযত্নে একপাশে লুকিয়ে রাখলেন জিনিসটা। এবার অপেক্ষা করে রইলেন বাচাধন কখন আসবে। পাশের গ্রামে কয়েকজন বখাটে নেশাখোর বন্ধুর সাথে তাস খেলছে রুস্তম। সবার হাতের মতো ওর হাতেও শোভা পাচ্ছে গাঁজা ভরা সিগারেট। নেশায় বুঁদ হয়ে তাস খেলা নিয়ে মত্ত হয়ে থাকলো ওরা। কোনো দুশ্চিন্তা, ভয়, দুঃখ যেন তাদের উপর ভর করতে পারছিল না। অন্য এক ভুবনের বাসিন্দা হয়েছিল তারা। রুস্তমের দৈহিক বর্ণনা দেওয়ার মতো আসলে কিছুই নেই। ছেলেটি ঢ্যাঙা চ্যাঙা তাল গাছের মতো লম্বা, মাথায় জট বেঁধে যাওয়া কোকড়া চুল। তাতে নাপিত বাবাজির কাঁচি পড়েছে কিনা স্বয়ং বিধাতা ছাড়া কেউ জানে না। ওর মুখের গড়নটা একেবারে বাংলা সিনেমার নামকরা কমেডিয়ান টেলিসামাদের মতো। তবে আরেকটা কথা এই যে তার সম্পূর্ণ শরীরটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো তার নিষ্পাপ, মায়াবী, কালো টাগর দুটো চোখ। সেই চোখ দুটির দিকে কেউ তাকালেই বলবে ওর পদ্ম দিঘির মতো সুগভীর চোখ দুটো কথা বলে। কখন কোথায় যাবে, কি করবে বা কি করছে সে কিছুই জানে না। জীবন সম্পর্কে তার কোনো আগ্রহই দেখতে পাওয়া যায় না। এই যে প্রায় সময় চুরি করে, এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। না চুরির টাকা মাকে দেয়, না নিজের জন্য খরচ করে, কোনোটাই না। এক সময় চেয়ারম্যানের চালের আড়তে কাজ করত রুস্তম। খুব সৎভাবেই কাজটা করত সে। কিন্তু তার আড়তে কোনো চুরি হলে দোষটা চেয়ারম্যানের অন্য কর্মীরা রুস্তমের ঘাড়ে চাপিয়ে দিত। অনেকবার বিচার সালিশে বিনা অপরাধে অনেক মার খেয়েছে সে। তবুও তা মুখ বুঝে সহ্য করেছে। কাউকে বলতে বা বোঝাতে পারেনি সে চুরি করেনি। ওখানে কাজ করার আগে মাঝে মাঝে ছিচকে চুরি করত রুস্তম। তাই হাজার সত্য কথা বললেও মানুষজন রুস্তমের কথা বিশ্বাস করতে চাইত না। প্রতিশোধ নেওয়ার জন্যই কি কে জানে, রুস্তম প্রতিনিয়ত এখানে ওখানে রাতের আধারে এখন চুরি করে বেড়ায়। একদিন কোনো গ্রামে চুরি করার পর তাকে আর ওই গ্রামে 10-12 দিন খুঁজে পাওয়া যায় না। অন্য কোনো গ্রামে বা শহরে গিয়ে গা ঢাকা দিয়ে থাকে সে। যখন মানুষজনের রাগ ওর ওপর থেকে থিতিয়ে পড়ে, তখনই আবার
রুস্তমের কাজ কারবার শুরু হয়ে যায়। অনেকক্ষণ ধরে তাস খেলার পর পেটে প্রচণ্ড খিদে অনুভব করল রুস্তম। ওর সামনে যারা বসেছিল সবাইকে এক কথায় বাউন্ডুলে বলা চলে। যেখানে পায় সেখানে খায় ওরা, যেখানে রাত সেখানে কাত হয়ে পড়ে থাকে। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ল রুস্তমের। বুড়ো মাটা যতই গালাগালি করুক না কেন, ছেলেকে কাছে পেলে আদর করে কাছে ডেকে মুখে ভাত তুলে খাওয়ান। হোক না তার ছেলে চোর, তার নিজের পেটের একমাত্র সন্তান তো, যাকে 10 মাস 10 দিন অসহ্য কষ্ট নিয়ে পৃথিবীর আলো দেখিয়েছেন। শুনেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম মধুর শব্দ মা তার ছেলের মুখ থেকে। এই নারী ছেঁড়া ধনটিকে মমতাময়ী জননী কি অবহেলা করতে পারে? পারেন কি সন্তানের ওপর রাগ করে মুখ ফিরিয়ে নিতে? মায়ের কথা ভাবতে ভাবতেই পৌঁছে গেল রুস্তম তার বাড়িতে। তার মনেও ছিল না কাশেমের ঘরে গিয়ে পান্তা ভাত খাওয়ার কথা। কাশেম মিয়ার উপর এমনিতেই ওর ক্ষোভ ছিল। আম্মা, ও আম্মা, কই গেলি? ভাত দে তো, খিদেই পেটটা চোচো করছে। আম্মা, ভাত দে। বাড়িতে ঢুকে হাত ছাড়ল রুস্তম। অপেক্ষাতে এতক্ষণ হাতের কাছে ঝাঁটা নিয়ে তৈরি ছিলেন তার মা। ঘর থেকে উল্কার বেগে বের হয়ে ছেলেটার কোকড়া জট পাকানো চুলের মুষ্টি শক্ত করে ধরলেন। তারপর এলো পাতারি ঝাঁটা দিয়ে বেদম পেটাতে লাগলেন। মুখে তার খইয়ের মতো ফুটছিল। সারাদিন বসে বসে নেশা করবি, আর রাত হলে মানুষের বাড়িতে গিয়ে ভাত চুরি করে খাবি। সেই ভাত খেয়ে আবার তার মধ্যে সি সি সি, তোরে বলি তোর কিছুই করতে হবে না। আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে তোকে খাওয়াবো। একটা মাত্র ছেলে, বয়সও তো কম হয় নাই, 25 বছরের ছেলে। তোর মতো ছেলের কারণেও যদি মানুষের বাজে কথা শুনতে হয়, তোর মরণ হয় না কেন? ও আল্লাহ, তুমি ওর না পেলে আমায় মরণ দাও খোদা। ঝাঁটার জোরালো বাড়িতে রুস্তমের পিঠটা রক্তাক্ত হয়ে গেল। কোনো মতে মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ছুট দিল। সে নিজেও জানে না কোথায় যাবে, কি খাবে। অভুক্ত শরীরে ঢ্যাঙা চ্যাঙা লম্বু ছেলেটি অজানার উদ্দেশ্যে পথহারা এক নেড়ি কুকুরের মতোই দৌড় দিল, ঠিকানাবিহীন। পৃথিবীতে কোনো কোনো মানুষের কোনো ঠিকানা বা গন্তব্যই থাকে না, সেও হয়তো তাদেরই একজন। এর বেশ কিছুদিন পর রুস্তমদের গ্রামে ঢাকা থেকে একজন শিল্পপতি এসে জমি কিনলেন, নিলেন তাতে বাড়ি করার উদ্যোগ। এজন্য তিনি রড, সিমেন্ট, ইট, বালু ট্রাকে ট্রাকে গ্রামে আনতে শুরু করে দিলেন। বাইরে থেকে মাটি এনে নিচু জমিটা ভরাট করলেন। তারপর হাত দিলেন বাড়ি তৈরির কাজে। একদিনে তো আর 5-6 তলা বাড়ি করা সম্ভব নয়, তাই শুরুতে জমিটা ভরাট করে চারদিকে সীমানা তুলে দিলেন। ধীরে ধীরে মূল কাজে হাত দিলেন। শিল্পপতি কায়ুম সাহেব ব্যস্ত মানুষ। ঢাকায় তার 2-3টি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যদিও সেখানে তার কর্মচারীরাই গার্মেন্টসগুলোর সবকিছু দেখাশোনা করেন। তবুও তিনি মাঝে মাঝে সেসব তদারকিতে ব্যস্ত হয়ে পড়েন। সব কিছু তো আর বেতনভুক্ত কর্মচারীর ওপর ছেড়ে দিলে চলে না। শিল্পপতিদের 2-3টি বাড়ি না থাকলে তাদের আর প্রেস্টিজ থাকে না। তাই তো 2-2টি বাড়ি শহরে থাকা সত্ত্বেও তিনি গ্রামে 3য় বাড়িটি তৈরি করতে লাগলেন। তিনি যেহেতু সরাসরি বাড়িটি তৈরিতে সময় দিতে পারছেন না, সেহেতু তার ইট, বালু, সিমেন্ট, রড এসব দেখাশোনা করার জন্য গ্রামের কাশেম মিয়াকে নিয়োগ করলেন। মোটা অঙ্কের পারিশ্রমিক পাওয়ার আশ্বাসে কাশেমও কাজটা করতে রাজি হয়ে গেল। কাশেম বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছেন কায়ুম সাহেবের বাড়ি তৈরির জন্য আনা রডগুলো কমতে শুরু করেছে। মানে এখান থেকে রডগুলো কেউ চুরি করছে। কায়ুম সাহেব যদি জানতে পারেন এমন অবস্থার কথা, তাহলে কাশেমের মোটা অঙ্কের ইনকামটা ফসকে তো যাবেই।
ক্ষমতাবান শিল্পপতি কায়ুম সাহেব যে তাকে এমনিতে ছেড়ে দেবেন না সেটা সে ভালো করেই জানেন। যে করেই হোক চুরি রোধ করতে হবে। চোরটা কে হতে পারে? মহান চোরটা আবার কে? ওই গ্রামের গুণধর স্বনামধন্য চোর মহাশয় রুস্তম ছাড়া আর কেউ হবে কেন? নিজের মনে উত্তরটা খুঁজে বের করল কাশেম। রুস্তমের ওপর এমনিতেই ওর পুরনো একটা হিসাব বাকি আছে। এবার কায়ুম সাহেবকে বলে ওটার একটা বিহিত করতেই হবে, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ওকে শায়েস্তা করার প্ল্যানটাও করে নিল কাশেম। পরিকল্পনা মতো ঢাকায় অবস্থানরত কায়ুম সাহেবকে ফোন করলেন। স্যার, আপনার রডগুলো তো চোরে চুরি করে ফেলছে। যদিও চোরটা আমাদের গ্রামের, আপনি অর্ডার দিলে আমি ওকে উচিত শিক্ষা দেব। আমি শুধু আপনার আদেশের অপেক্ষায় আছি। এই মিয়া, আমি তোমারে রাখছি কিসের জন্য? চোররে মারবা নাকি কাটবা এটা তো তোমার ব্যাপার। আমি শুধু চাই আমার জিনিসপত্রে যেন কারো হাত না লাগে, আমার বাড়ি তৈরিতে যেন কোনো সমস্যা না হয়। শোনো, আজকে আমি তোমাকে লোক মারফত 5,000 টাকা পাঠাচ্ছি। তুমি যে করেই হোক চোর বেটাকে উচিত শিক্ষা দেবা, বুঝলা? কায়ুম সাহেবের কাছ থেকে ভরসা পেয়ে গর্বে কাশেমের বুকটা একেবারে ফুলে উঠল। চোররে মারবা নাকি কাটবা এটা তোমার ব্যাপার। কথাটা বারবার করে কানে বাজছিল কাশেমের। তার উপর এক আস্থা যেহেতু তিনি রেখেছেন, সেহেতু খুব ভালোভাবেই তার আস্থার প্রতিদান ওকে দিতেই হবে মনে মনে ভাবল কাশেম। তার পাঠানো টাকা হাতে পেলে 2-1 বন্ধুকে নেশাদ্রব্য খাইয়ে কিছু টাকা পয়সা দিয়ে দলে ফিরিয়ে নিতে হবে। তারপর ব্যবস্থা করতে হবে রুস্তম চোরার। এমনিতে রুস্তমের উপর বেজায় ক্ষোভ ওর অনেক দিন থেকে। যখন রুস্তম চেয়ারম্যানের চালের আড়তে কাজ করত, তখন রুস্তমের সাথে কাশেমও ওই কাজ করত। মাঝে মাঝে কাশেম চুরি করলে রুস্তম ওকে চেয়ারম্যানের হাতে ধরিয়ে দিত। এভাবে চুরি করতে গিয়ে একবার রুস্তমের হাতে ধরা পড়েছিল। সে চেয়ারম্যানকে বলে দিয়েছিল। চেয়ারম্যান পুরো গ্রামে কাশেমকে কানে ধরিয়ে মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে ঘুরিয়েছিলেন। কাশেমের পেছন পেছন গ্রামের আন্ডা বাচ্চারা নাচতে নাচতে ওকে সারা গ্রাম উত্তক্ত করেছিল। তাতে ইন্ধন জুগিয়েছিল রুস্তম হারামি নিজে। এতদিন পর সেই কথা মনে পড়তেই কাশেমের ক্ষোভটা আরো বাড়ল রুস্তমের উপর। এতদিন বেটাকে কিছুই করতে পারেনি, এবার ওকে চরম একটা শিক্ষা দিতে হবে, চরম শিক্ষা। মনে মনে প্রতিজ্ঞা করল কাশেম। বাবলি, এই বাবলি, কই যাস? হ্যাঁ? গ্রাম বালিকা বাবলিকে দেখে রুস্তম প্রশ্ন করল। নাচতে যাই। রুস্তমের প্রশ্নের উত্তরে বাবলির ব্যঙ্গ ভরা জবাব। এই বেটি, মিছা কথা কস কেন? তুই তো যাস পানি আনতে, নাচতে যাই বললি কেন? তুই তো দেখছিস যে আমি পানি আনতে যাচ্ছি, আর জিজ্ঞেস করছিস কেন বাবলি কই যাস? ওই সেমরি, তোর জন্মের সময় কি তোর মায় তোর মুখে মধু দেয় নাই? কথাগুলো এত রসকস ছাড়া কেন? ও মা, তুই কি আমার নাগর যে আমি তোর সাথে নতুন বইয়ের মতো? ও গো আমার প্রাণ প্রিয়, তোমারে না দেখলে আমি থাকতে পারি না। তোমাকে যদি একবার না দেখি আমার নদীতে ঝাঁপ দিয়ে মরতে ইচ্ছে হয়। এভাবে আহ্লাদ করে কথা বলতে হবে? ভবিষ্যতে তো আমি তোর নাগর হতে পারি। কার কপালে কি আছে তা কি আমরা কেউ জানতে পারি নাকি? পাগলি যেন কোথাকার। ও আল্লাহ,
চোর বাপধন তো এই মুহূর্তে কবি হয়ে গেছে। বেটা চোর, আমি কোন দুঃখে তোর বউ হতে যাব? তোর সাথে আমার যদি কোনোদিন বিয়ে হওয়ারও সম্ভাবনা থাকে, সেদিন দেখবি আমি গাছে দড়ি বেঁধে ইন্না লিল্লাহি রাজিউন। কথাটা শেষ করে জিহ্বা বের করে দাঁত চেপে যাওয়ার ভঙ্গি করল সে। শোন বাবলি, আমি তোকে না পছন্দ করি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোকে জোর করে বিয়ে করতে চাই। তুই যদি আমারে পছন্দ না করস বা আমাকে কখনোই বিয়ে করতে না চাস, আমি কিন্তু তোরে কখনোই জোর করবো না, অথবা তোর কোনো ক্ষতিও করবো না। এ ব্যাপারে তুই নিশ্চিত থাকতে পারিস। কথাগুলো বলতে বলতে রুস্তমের গলা ধরে এলো। সে বাবলিকে বুঝতে না দিয়ে দ্রুত ওখান থেকে চলে গেল। চোর হলেও ছেলেটা ভালো, খুব ভালো। ওর অন্তরটা স্বচ্ছ জলের মতো পরিষ্কার, আর ওর কালো টাগর চোখ দুটোর দিকে তাকালে কেমন যেন মায়া লাগে বাবলির। মনে মনে রুস্তমকে খুব পছন্দ করে বাবলি, কিন্তু সেটা ওর কাছে প্রকাশ করে না। রুস্তম যদি চুরিটা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করত, তাহলে পালিয়ে হলেও রুস্তমকে বিয়ে করত বাবলি। ছেলেটাকে যে খুব ভালোবাসে সে। অনেকবার সে রুস্তমকে অনুরোধ করেছিল চুরি ছেড়ে দিতে, কিন্তু সে চুরি ছাড়তে নারাজ। সে এই ব্যাপারে বাবলিকে বলেছিল, দেখ বাবলি, আমি ছোট থাইকাই চেয়ারম্যানের চালের আড়তে কাজ করে কাটাইছি। সারা দিন কাজ কইরাও অনেক সময় বিনিময়ে 2টা ভাত চেয়ারম্যানের কাছ থেকে আমি পাই নাই। মাঝে মাঝে বিনা অপরাধে ওর মায়ের খাইছি। চুরি না কইরাও চুরির অপবাদ মাথায় নিতে বাধ্য হইছি। কিন্তু দেখ, চেয়ারম্যান সবার চোখের সামনেই চুরি কইরা রিলিফের ঢেউ, টিন, চাল, ডাল হইতে শুরু কইরা শীতের কম্বল পর্যন্ত খায়া ফেলায়। তাকে কেউ কিছু বলে না, বরং ওই চোররে সবাই সম্মান করে। আর আমার মতো দরিদ্র গরিব পরিবারের বাপ মা মরা ছেলে গোপর চাপায় মিথ্যা চুরির বোঝা। চুরি না করেও যদি চোরের তকমা পিঠে লাগে, তাহলে চুরি করলেই তো হয়। আমি তাই করতেছি। আমি পণ করছি, যতদিন বেঁচে থাকমু ততদিন চুরি করমু। চেয়ারম্যান তো করে পুকুর চুরি, আমি তার মতো পুকুর চুরি না করতে পারলেও সিসকে চুরি অবশ্যই আমি করমু। এটা আমার এক ধরনের প্রতিভা। কাশেমের উপর ভীষণ রাগ রুস্তমের। চেয়ারম্যানের চালের আড়তে কাজ করার সময় কাশেম মাঝে মাঝে চুরি করে ধরা পড়ত এবং তারপর চেয়ারম্যানকে বলতো, চেয়ারম্যান সাহেব, আসলে আমি চুরি করতে চাই নাই। রুস্তম ভাই আমারে চুরি করতে কইছে। ও আমারে কইছে, কাশেম তুই চুরি কর, আমি পাহারা দিচ্ছি। চুরির ভাগ 2 জনেই সমান সমান। কিন্তু এখন আমি আপনার কাছে ধরা খাওয়ার পর সে বলছে এ ব্যাপারে সে কিছুই বলে নাই, সে কিছুই জানে না। আসলে রুস্তমকেও কাশেম ওর জালে আটকে ফেলত। রুস্তম সত্যি কাশেমের চুরি সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু ধরা খাওয়ার পর কাশেম নিজের পিঠ বাঁচাতে অথবা ওর শাস্তিটা একটু কম হওয়ার জন্য নির্দোষ রুস্তমকে দোষী বানিয়ে দিত। এভাবেই বড় ধরনের একটা চুরি করতে গিয়ে হাতে নাতে চেয়ারম্যানের হাতে ধরা পড়ে যাওয়ার পর তোতা পাখির শেখানো বুলির মতো নির্দোষ রুস্তমকেও অপরাধী বানিয়ে দিয়েছিল। ফলাফল, চেয়ারম্যানের চালের আড়ত থেকে দুজনেই বিতাড়িত। বর্তমানে কাশেম এর ওর খেতে কামলা খাটে, মোট কথা ফুড ফরমেশ খেটে পেট চালায়। আর রুস্তম তো বেছে নিয়েছে মহৎ এক পেশা, চুরি। অতীতে ওর সাথে কাশেম যেহেতু ভালো ব্যবহার করেনি, তাই কাশেমের ওপর রুস্তমের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। যদিও সে ইতোমধ্যে ছোটখাটো একটা শাস্তি দিয়ে ফেলেছে কাশেমকে। ওর এক হাঁড়ি ভাত খেয়ে সেই হাঁড়িতে হাগু করে দিয়েছে। বর্তমানে কাশেম যখন কায়ুম সাহেবের নির্মাণাধীন বাড়ি পাহারার কাজ নিয়েছে, তখন রুস্তম ঠিক করেছে কাশেমকে উচিত শিক্ষা দেওয়ার এই এক সুযোগ।
কায়ুম সাহেব শিল্পপতি। লোকে এটা জানলেও একটা কথা জানে না, তিনি একজন রাজনৈতিক দলের ক্ষমতাবান একজন নেতা। তিনি পারেন না এমন কোনো কাজ নেই। তার ইট, রড, বালু, সিমেন্ট চুরি গেলে তিনি কাশেমকে কিছুতেই ছাড়বে না। যারা বিত্তবান তারা স্বার্থটা খুব ভালো বোঝে। স্বার্থে আঘাত লাগলে তারা খুন করতেও পিছপা হয় না, কারণ খুন করা তো তাদের কাছে মশা মারার মতো সহজ ব্যাপার। যদিও তারা নিজে সরাসরি খুন করেন না, করান। ভাত ছিটালে নাকি কাকের অভাব হয় না। কাজের আগে অর্ধেক পেমেন্ট, কাজ শেষে বাকি অর্ধেক, ব্যাস মামলা খতম। সত্যি কথাটা হলো, ওই ধরনের খুনিরা প্রকাশ্যে খুন করলেও পুলিশ ওদের ধরে না, ধরতে পারে না। অথবা মামলা হওয়ার পর পুলিশ সাহেবেরা বলেন, ও আসামি পলাতক, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সেই পলাতক আসামি বুক ফুলিয়ে নেতাদের সাথে মিছিল সমাবেশে প্রকাশ্যে অংশ নেয়। কেউ কেউ জেলে গেলেও কয়েকদিন পর দাঁত কিলবিল করে হাসতে হাসতে বেরিয়ে আসে। জেল গেটে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়, যেন সেই অপরাধী কোনো অপরাধ না করে বিদেশ থেকে নোবেল পুরস্কার জিতে এসেছে। রুস্তম সব জানে, বোঝে, কিন্তু ওই অগাধ জলের তিমি মাছদের বিরুদ্ধে ওর মতো পুঁটি মাছের তো কিছু করার সাধ্য নেই। তাই সব জেনে বুঝেও ওর মতো পুঁটি মাছদের চুপ করে থাকতে হয়। যাই হোক, রুস্তম চায় কাশেমকে ফাঁদে ফেলতে, কিন্তু বেচারা নিজেই যে ওর জীবনের শেষ ফাঁদে গিয়ে পড়েছে তা সে নিজেই জানত না। সেদিন রাত 12টার পর আবারও কায়েম সাহেবের রডগুলো চুরি করতে গেল রুস্তম, এবং কাশেমের দলবলের হাতে হাতে নাতে ধরা পড়ে গেল। অনেক দিনের পুষে রাখা ক্ষোভটাকে আর দমিয়ে রাখতে পারল না কাশেম। এলো পাতারি মারতে শুরু করলো রুস্তমকে। 3-4 জন সঙ্গী আগেই জুটিয়ে ফেলেছিল কাশেম। মদ খাওয়ার লোভ দেখিয়ে খাইয়েও ছিল সে ওয়াদা মতো। তারপর অধীর অপেক্ষায় বসেছিল রুস্তমের জন্য। ওকে পাওয়া মাত্র আর দেরি করল না, মেরে আধমরা করে ফেলল। চিৎকার দেওয়ার সময় বা সুযোগ কোনোটাই পায়নি ঢ্যাঙা ছেলেটা। যদিও রুস্তম পণ করেছিল কাশেমকে আজ সে শিক্ষাটা দিয়ে দেবে, মানে কায়ুম সাহেবের নির্মাণাধীন বাড়িতে শেষ চুরিটা করে সে আর ওই গ্রামে থাকবে না, শহরে চলে যাবে। সত্যি সত্যি ওটাই যে ওর শেষ চুরি হবে কে জানত। রুস্তমকে মেরে আধমরা করার পর কাশেমের ক্ষোভ মিটল না। বাকি নেশার প্রভাবে সে কি করছে সে হয়তো নিজেই বুঝতে পারছিল না। 3-4 জন মিলে একটা বুদ্ধি করল এবং বুদ্ধি মোতাবেক কাজটাও সেরে ফেলল। রুস্তমের মা পাগল প্রায়। আমার ঢ্যাঙা পাগল ছেলেটা যে গেল কই? গ্রামের সবখানে খুঁজেও ওর মা ওর কোনো খোঁজ পেল না। 4-5 দিন আগে ছেলেটা মায়ের হাতে মুখে তুলে ভাত খেয়েছে, ঘুমিয়েছে কিছুক্ষণ মায়ের কোলে। গভীর রাতে ছেলেটা তাকে কিছু বুঝতে না দিয়ে সেই যে বেরিয়ে গিয়েছিল, এরপর থেকে রুস্তমের আর কোনো খোঁজ নেই। ওর বন্ধু বান্ধব কেউই ওর কোনো খবর দিতে পারছে না। সবাই বলছে ওর তো কোনো ঠিক ঠিকানা নেই, কখন কোথায় থাকে, বোধহয় শহরে চলে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন, সে হয়তো কয়েকদিন পরেই আবার গ্রামে ফিরবে। রুস্তমের জন্য ওর বন্ধুরা কেউই বিচলিত নয়, কিন্তু 10 মাস 10 দিন নিজের শরীরে ধারণ করে যিনি ওকে পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই জরুরি তো কিছুতেই নিজের মনটাকে বোঝাতে পারেন না। তার বুকের ভেতর কেন জানি রক্তক্ষরণ হচ্ছে। তিনি মনে মনে ভাবছেন, আমার ছেলেটার নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নইলে
আমার এমন খারাপ লাগছে কেন? অন্য কোনো সময় তো এমন লাগেনি। তিনি খাওয়া দাওয়া ভুলে শুধু বিধাতাকে ডাকতে শুরু করলেন। ও খোদা, তুমি আমার ছেলেটাকে যেখানে রাখো শান্তিতে রেখো খোদা। জলদি আমার বুকে ওকে ফিরিয়ে দিও। হ্যাঁ, ছেলেটা অন্তত শান্তিতেই আছে, তবে হয়তো তার মায়ের বুকে সে আর কোনো দিন ফিরতে পারবে না। এই কাশেম, কিরে বেটা, তুই বলেছিলি তোর রডগুলো নাকি রুস্তম চুরি করে নিয়ে যাচ্ছিল। এখন তো নিশ্চয়ই আর চুরি হচ্ছে না, কারণ রুস্তমকে তো বর্তমানে গ্রামে দেখা যাচ্ছে না। সে হয়তো শহরে চলে গেছে। তোকে বোধহয় আর জ্বালাতন করতে ওর ভালো লাগছিল না। রইস মোল্লার চায়ের দোকানে বসে আড্ডারত কাশেমকে বলল শরীফ, বেটা রুস্তইম্মা, রুস্তইম্মা, আমাকে আর জীবনেও জ্বালাতন করতে পারবো না। আমি তোরে একেবারে জ্যান্ত মাটিতে। কথাটা বলে বুঝতে পারলো সে বড্ড ভুল করে ফেলেছে, বড্ড ভুল। তাড়াতাড়ি জিভে কামড় দিল। কথার তোরে আসল সত্যটা বের করে ফেলেছে শরীফ। সত্য কখনো চাপা থাকে না, একটু ফাঁক ফোকর পেলেই সে বেরিয়ে আসে। হয়তো চাপা থাকার সময় সে নিঃশ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করে, ঠিক রুস্তমের মতো। রুস্তমকে আধমরা করে মেরে কায়ুম সাহেবের নির্মাণাধীন বাড়ির জন্য ভরাট করা জমিটাতে জ্যান্ত কবর দিয়েছিল কাশেমরা। কাক পক্ষীও টের পায়নি তাদের কর্মকাণ্ড। পরদিন কায়ুম সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছিল রুস্তমকে চরম শিক্ষা দেওয়া হয়ে গেছে। কায়ুম সাহেব খুশি হয়েছিলেন এই সংবাদ শুনে, খুব খুশি। পরদিন রুস্তমের কবরের ওপর ইট বালু সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছিল কাশেম। রুস্তমকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলার পর কবরে ওর জ্ঞান ফিরে এসেছিল। বেচারা চোখ দুটো শত চেষ্টাতেও খুলতে পারেনি। হাত পা সহ পুরো শরীরের কোনো অংশই নাড়াতে পারেনি। প্রচণ্ড আতঙ্ক ভর করেছিল ওর মনে। চেতনা পাওয়া অবস্থাতেই ওর বৃদ্ধা মাকে ওর খুব মনে পড়ছিল। নিঃশ্বাস নিতে গিয়ে বুঝতে পেরেছিল ওর নাকে মুখে বালু ঢুকে পড়ছে। এই অবস্থাতেই প্রচণ্ড যন্ত্রণা পেয়ে রুস্তমের করুণ মৃত্যু হয়েছিল। জানতে পারেনি কেউ, কেউ না। কাশেম, কি বলছিস তুই? রুস্তমকে কোথায় জ্যান্ত পুঁতে ফেলেছিস? অধৈর্য ভঙ্গিতে কাশেমকে প্রশ্ন করল শরীফ। মুখ থেকে কথাটা বের করেই আটকে গেল কাশেম। ওর দুর্ভাগ্যই বলতে হবে। ওই চা দোকানে তখন অবস্থান করছিলেন একজন গোয়েন্দা পুলিশ। তিনি এসেছিলেন এলাকার মদ ব্যবসায়ীদের ধরতে। ইদানি ওই গ্রামে চুটিয়ে মদের ব্যবসা করেছিল কয়েকজন লোক, কিন্তু কোনোভাবেই পুলিশ ওদের নাগাল পাচ্ছিল না। তাই বাধ্য হয়ে সাধারণ বেশে পুলিশকে আসতে হয়েছিল। সেই পুলিশ সাহেব সুই খুঁজতে এসে হাতে নাতে পেয়ে গেলেন বড় সড়ো একটা পেরেক। কায়ুম সাহেবের নির্মাণাধীন বাড়িতে কাশেমের নির্দেশিত স্থান খুঁড়ে পাওয়া গেল রুস্তমের অর্ধগলিত লাশ। কোকড়া চুলের অধিকারী ছেলেটাকে সহজেই চিনতে পারলেন ওর মা। সেই মুহূর্তে তার বুক চাপড়ানো কান্না দেখে একটু ক্ষণের জন্য হয়তো থেমে গিয়েছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ড। রুস্তম হত্যা মামলায় কায়ুম সাহেব তার টাকা ও ক্ষমতার জোরে রেহাই পেয়ে গেলেও কাশেম ও তার দলবল রেহাই পেল না ফাঁসির দড়ি থেকে। কায়ুম সাহেবের প্রাসাদের মতো বাড়িটা তৈরি হয়ে গিয়েছিল। গ্রামের মধ্যে এই অট্টালিকা দেখে সবার চোখ কপালে উঠত। গ্রামের সাধারণ মানুষ এত সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি দেখেনি আগে। তারা ওই সুন্দর বাড়িটা থেকে চোখ ফেরাতে পারত না। তাদের কাছে এ এক অপার বিস্ময়। কিন্তু কায়ুম সাহেবের পরিবার
ওই বাড়িটাতে আসার পর থেকেই শুরু হলো একের পর এক ভৌতিক তাণ্ডব। রাত 12টার পর কেউ বাথরুমে গেলেই দেখতে লাগলো কোকড়া চুলের ঢ্যাঙা একটা ছেলে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রয়েছে তার দিকে। তার চোখ দুটো তখন আগুনের স্ফুলিঙ্গের মতো ধক ধক করে জ্বলে উঠছে। কায়ুম সাহেবের ভার্সিটি পড়ুয়া ছেলেটা বাড়িতে আসার 2 দিন পরেই নিখোঁজ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া গেল না। তাকে খোঁজার সব চেষ্টাই ব্যর্থ হলো। এর বেশ কয়েকদিন পর গ্রামের পাট খেতে পাওয়া গেল ছেলেটার অর্ধগলিত লাশ। এভাবে একের পর এক খুন হতে লাগলো কায়ুম সাহেবের পরিবারের সদস্যরা। কায়ুম সাহেবও বাদ গেলেন না তা থেকে। তিনি বীভৎসভাবে খুন হয়ে গেলেন একদিন। দেশের এক প্রভাবশালী নেতার মৃত্যুতে দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। কিছু কিছু সাংবাদিক শেষ পর্যন্ত নোটিশ করেই বসলেন খুনগুলোর পেছনে কোনো অশরীরীর হাত রয়েছে। এতেই প্রতীয়মান হয় যে খুনগুলোতে কোনো মানুষ জড়িত নয়, কোনো প্রেতাত্মার আক্রোশের বলি হতে হয়েছে কায়ুম সাহেবের পুরো পরিবারকে। পরিত্যক্ত অবস্থায় এখন পড়ে রয়েছে কায়ুম সাহেবের বাড়িটা। গ্রামের মানুষ ভুল করেও এখন আর কেউ সেই অভিশপ্ত বাড়ির ত্রিসীমানা মারায় না। রাত গভীর হলেই সেই বাড়িটা থেকে জোরালো হাসির আওয়াজ শোনা যায়। সে ভয়ঙ্কর হাসির শব্দ শুনে পিলে চমকে যায় মানুষের। গভীর রাতে যদি কেউ ওই বাড়িটার কাছে যেত তবেই দেখতে পেত একটা ঠ্যাঙা ছেলেকে, যার মাথার চুলগুলো কোকড়া কোকড়া। সে মনের সুখে বাড়িময় পায়চারি করে বেড়াচ্ছে আর মাঝে মাঝে ফেটে পড়ছে ভয়ঙ্কর অট্ট হাসিতে। আপনারা শুনছিলেন কাব্যিক হরর টেলস নিবেদিত রুবেল কান্তি নাথের লেখা অশরীরী। গল্প পাঠে ছিলাম আমি দীপ্ত কর্মকার। আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।